রাজধানীর ভাসানটেক বস্তির আগুন ফায়ার সার্ভিসের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কেরানীগঞ্জের নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টের আগুন জ্বলল 3 ঘন্টা। ঢাকা উত্তর সিটি উপনির্বাচন আজ। ভোট কেন্দ্রের আশেপাশে ছাড়া যান চলাচল স্বাভাবিক। সব দলের অংশ না নেয়া কমিশনের জন্য অস্বস্তিকর, ব্রিফিংয়ে সিইসি। বিমান ছিনতাই অভিযুক্ত পলাশকে চেক করা হয়েছিল দায়সারাভাবে। সিসিটিভি ফুটেজ প্রকাশ। ক্ষতিগ্রস্ত বিমান ময়ূরপঙ্খীকে আনা হলো ঢাকায়। থানায় জমা খেলনা পিস্তল ও নকল বোমা। হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে চাঁদপুরের আলু চাষিরা। বেশিরভাগ আলু ক্ষেত পানির নিচে, উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের 1 সপ্তাহের মাথায় আগুনে পড়ল ভাসানটেক বস্তির হাজারো ঘরবাড়ি। মধ্যরাতের আগুনে মাত্র 2.5 ঘন্টায় নিঃস্ব হয়েছে হাজারো পরিবার। ফায়ার সার্ভিসের 21টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাজধানীর ভাসানটেকের জাহাঙ্গীরের বস্তির আগুন। পুড়ছে ঘর, পুড়ছে বেঁচে থাকার যত অবলম্বন। রাতের আঁধারে মাত্র 2.5 ঘন্টার আগুনে পুড়ে ছাই হাজারো পরিবার। বুধবার রাত 1:30টার দিকে মিরপুর সিআরপির পেছনে আবুলের বস্তিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই সব ফেলে জীবন বাঁচানোর তাগিদে দিক বিদিক ছুটতে থাকে সাধারণ মানুষ। কেউ কেউ ঘরের 2-1টা সামগ্রী নিতে পারলেও বেশিরভাগেরই পুড়েছে সব। বাসায় ঘুমাইছিলাম, বুঝছেন, ঘুমানোর পরে হঠাৎ লাইটের একটা বাজে গেছে গা। এখন হঠাৎ করে একটা মায়া বাসা যায়, চিকার দিয়ে বলতেছে আগুন আগুন। 7-8 লাখ যারা যারা যান বাঁচাতে পারছে তারা ধরেন পানির মধ্যে থাকছে, কেউ আহত হয়েছে, আর অনেক মানুষ আইছে না। খবর পেয়ে একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। শেষ পর্যন্ত 21টি ইউনিটের অব্যাহত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগে যায় 2.5 ঘন্টা। সহজ দাহ্য বস্তু, আপনারা দেখছেন বাঁশের কুটি দিয়ে মানে ঘরগুলো তৈরি হয়েছে। পরদেশি জন্য টিনের ফাঁকে ফাঁকে মানে আগুন দেখা যাচ্ছে। এখন কি আপনারা আগুনটাকে নিয়ন্ত্রণে বলছেন? 100%। 21টি ইউনিট কাজ করেছে। 21টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডে নিখোঁজের খবর পাওয়া গেলেও তৎক্ষণাৎ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সবার ঘর পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচেই রাত কাটাতে হয় শিশু কিশোর সহ সব বয়সীদের। ছোট পয়েন্টারে পাইনি, রাত বছর ঘরের মাল সামানা যা আছে সব শেষ। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা ও আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুর ভাসানটেক বস্তিতে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন। মধু, আসলে ভাসানটেকের যে আগুন, সেই আগুনে কিন্তু এখানে বস্তির যে কয়টি ঘর ছিল সবই কিন্তু পুড়ে গেছে। আমরা যদি বলি যে এখানকার যে মানুষ ছিল, নিম্ন আয়ের মানুষ, তাদের কিন্তু আসলে শীত, পাশাপাশি হচ্ছে গতকাল বিকেল থেকে যে আসলে যে বৃষ্টির যে ভোগান্তি, সেই ভোগান্তিও কিন্তু আসলে তাদেরকে অনেকটা ভুগিয়েছে। যেমন যদি আমি বলি যে আগুন লাগে যখন রাত 1:30টার দিকে, তখন কিন্তু আসলে হুট করে আগুন আশেপাশের যে ঘরগুলি সেখানে ছড়িয়ে যায়, এবং ছড়িয়ে যাওয়ার সাথে সাথে আসলে মানুষ শুধু তাদের যে স্বজন এবং স্বজন যারা ছিলেন তাদেরকে নিয়েই কিন্তু বাসা থেকে বের হয়েছেন। পাশাপাশি তারা কিন্তু আসলে মালামাল, যা ঘরের যে যা তাদের আসবাবপত্র বা টাকা পয়সা ছিল, সেগুলি কিছুই নিয়ে আসলে বের হতে পারেননি। এবং পাশাপাশি এখানে আমরা জানি যে আসলে সব থেকে নিম্ন আয়ের যারা মানুষ, যারা হচ্ছে নগরীর পথে হচ্ছে কাজ করেন, তারাই হচ্ছে আসলে কিন্তু এখানে বসবাস করতেন। এবং এখানে প্রায় 2000 বসত বাড়ি ছিল যেগুলিতে আসলে তারা থাকতেন। আমি যদি বলি যে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অগ্নিকাণ্ডের যে ঘটনায় এখানে আলো ফোটার পরে আমরা দেখেছি যে ধোঁয়া উঠছে, এখনো কিন্তু সেই ধোঁয়ায় উঠছে। এবং সেই রাত থেকে আগুন লাগার পর থেকে আসলে 2.5 ঘন্টা পরে যে আগুন নিয়ন্ত্রণ আসে, তারপর থেকেও কিন্তু আসলে ধোঁয়া উঠছে এবং ছোট ছোট আকারে আগুন জ্বলছে। সেই আগুন কিন্তু এখনো আসলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে রেখেই আসলে পুরোপুরি নিভিয়ে যে ফেলার সেই চেষ্টাটা আসলে
আসলে চালিয়ে যাচ্ছেন। এবং আমি যদি বলি যে এখানে যে যত পরিবার রয়েছে বা হচ্ছে বস্তির যারা বাসিন্দা ছিলেন তারা কিন্তু তাদের স্বজনদেরকে এখনো খুঁজে ফিরছেন। কেউ কেউ এখনো আসলে দু একজন বলছেন যে আসলে তাদেরকে স্বজনকে খুঁজে পাচ্ছেন না, তো আবার কেউ কেউ আবার খুঁজেও কিন্তু পাচ্ছেন। এবং সবাই এসে তাদের ঘর বাড়ির দিকে আসলে তাকিয়ে আছেন। তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আসলে যে ভেঙে গিয়েছে সেটা কিন্তু আসলে আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। এবং ফায়ার সার্ভিসও আসলে যথাসাধ্য তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কেউ এখানে আটকা পড়েছিল কিনা এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সেটাও পাশাপাশি তারা কিন্তু আগুন নিভিয়ে আনার পাশাপাশি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আসলে আমরা জানি যে বস্তিতে আসলে বছরের কোনো না সময় কোনো বস্তিতে আগুন লাগে, সেই আগুনে কিন্তু আসলে দেখি যে সর্বস্বই পুড়ে যায়, মানুষের আসলে থাকার জায়গাটুকু থাকে না। তো রাতভর যে আগুন যে জ্বলেছিল এবং তাদের যে ঘর বাড়ি যে পুড়ে গিয়েছে সেখান থেকে কিন্তু তাদের থাকার জায়গাটিও কিন্তু এখন নেই। এবং তারা হচ্ছে এক পোশাকেই যে ঘর থেকে বের হয়েছিল সেই পোশাকেই কিন্তু বৃষ্টিতে ভিজে এখন পর্যন্ত তারা আসলে আছেন। তাদের যে কোথায় আশ্রয় হবে সেই আশ্রয়টুকু কিন্তু তারা আসলে জানেন না। তো এই ছিল মধু আমার কাছে ভাষানটেক থেকে। ভাষানটেক বস্তির আগুনের খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার এহসান লোক সহ। আমরা তখন ছিলাম সরাসরি সেখানে। কেরানীগঞ্জের নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টের আগুন ফায়ার সার্ভিসের প্রায় 3 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রাতে কেরানীগঞ্জের মালঞ্চ পাওয়ার প্ল্যান্টে অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায় রাত 10:30টার দিকে ওই পাওয়ার প্ল্যান্টটিতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় 3 ঘন্টা চেষ্টার পর রাত 1টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি, তবে নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টটিতে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আসলে এটা এই ধরনের পাওয়ার প্ল্যান্ট তৈরি করার আগে ফায়ার ফাইটিং ব্যবস্থা থাকবে, ওয়াটার সোর্স থাকবে, কোনো রিজার্ভার নাই, যার ফলে আমাদের পানির জন্য অগ্নি নির্বাপনে ব্যাগ পেতে হয়েছে। আগুন লাগলে তো ক্ষয়ক্ষতি হয়েছে, তো এটা তদন্ত সাপেক্ষে আমরা অগ্নিকাণ্ডের কারণ এবং যে মানে ক্ষয়ক্ষতি কতটুকু নিরূপণ আমরা করতে সক্ষম হব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে উপনির্বাচন আজ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। প্রধান সড়কে গণপরিবহন চলবে জানিয়ে নির্বাচন কমিশন বলছে, ভোটকেন্দ্রের আশপাশে যান চলাচলের বিষয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে নির্বাচনের সব রাজনৈতিক দলের অংশ না নেওয়া কমিশনের জন্য অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন সিইসি। রাত পোহালেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের ভোট গ্রহণ। মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের আতিকুল ইসলাম ও জাতীয় পার্টির শাফিন আহমেদ ছাড়াও রয়েছেন আরও 3 প্রার্থী। এরই মধ্যে শেষ প্রচারণার পালা। বুধবার দুপুর 1টা থেকে শুরু হয় ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ নানা নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ। মোট 12টি স্থান থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হয় উত্তরের 1295টি কেন্দ্রে। যদিও এই নির্বাচন খুব একটা উত্তাপ ছড়াতে পারেনি ভোটারদের মাঝে। ভোট দেওয়া নিয়ে আর কি যে একটা কৌতূহল থাকে প্রার্থী ভোটারদের ভিতরে, ওইটা আসলে নাই ভোটারদের ভিতরে। আওয়ামী লীগ দিয়ে দাঁড়াইছে, আপনার একজন বিএনপির প্রার্থী নাই। তারা আসে নাই দেখি তো আগ্রহ কমছে। যদি তারা নির্বাচনে আসে তাহলে তো আগ্রহ অবশ্যই বাড়বে। নির্বাচন পূর্ব সংবাদ সম্মেলনে সিইসি বলেন, সব দল অংশ না নেওয়াটা অস্বস্তিকর। আমরা চাই একটি সুষ্ঠু, সুন্দর এবং আইনানুগ নির্বাচন। ভোট গ্রহণের সাথে সম্পৃক্ত যে কোনো কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হবে। রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলে আমরা খুশি হতাম, এবং না করাটা এটা আমাদের জন্য একটা অস্বস্তিকর। এদিকে নির্বাচনকে ঘিরে যান চলাচলে তেমন একটা বিধিনিষেধ থাকছে না। প্রধান সড়কগুলোতে গণপরিবহনও চলবে। প্রধান সড়কগুলোতে যেগুলো যান চলাচল চলবে, আর বাকি যেগুলো ইমার্জেন্সি যেগুলো মানুষে যান ব্যবহার করবে সেভাবে আমাদের কাছ থেকে স্টিকার যারা সংগ্রহ করবে তারাও ব্যবহার করতে পারবে। আনিসুল হকের মৃত্যুতে শূন্য হয় ঢাকা উত্তরের মেয়র পদ। উত্তরের সবকটি ওয়ার্ড ছাড়াও নতুন 18টি ওয়ার্ডে আলাদা ভোট হবে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে। দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া নতুন 18টি ওয়ার্ডেও কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত কয়েকশো কোটি টাকা দামের বিমান ময়ূরপঙ্খীকে ঢাকায় আনা হয়েছে। গত রাত 10টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানটি। মেরামতের পর 10 দিনের মধ্যে এটি চলাচল করতে পারবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন সচিব। সরকার নিয়োজিত কৌশলী বলছেন,
আদালতের অনুমতি সাপেক্ষে কাউন্টার টেরোরিজম ইউনিটের জব্দ করা বিমানটি চলাচল করতে পারবে। এদিকে ময়ূরপঙ্খীর পাইলট, ক্রু সহ যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। ছিনতাই চেষ্টায় ব্যবহৃত পিস্তল এবং নকল বোমাগুলো পরীক্ষা করা হবে। আতিকুর রহমান তমালকে সঙ্গে নিয়ে কমলদের রিপোর্ট। আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে দেখা যায় বিমান ছিনতাই কাজে ব্যবহৃত পিস্তলটি ছিল প্লাস্টিকের তৈরি সাদামাটা খেলনা, আর বোমাটি ছিল একেবারে কাঁচা হাতে তৈরি। এতে লাল এবং কালো টেপ মোড়ানো একটি ঘড়িও লাগানো ছিল। বিমান ছিনতাই মামলায় ইতিমধ্যে বিমানটিকেও জব্দ করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। তবে ছিনতাই রহস্য উন্মোচনে বিমানটির দায়িত্বরত পাইলট, কো পাইলট, ক্রু এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদের কথা জানালেন সিএমপি কমিশনার। মামলাটি তদন্ত চলবে। তদন্তের পর্যায়ে আমরা বিভিন্ন পর্যায়ে সাক্ষী যারা বিমানে যারা ছিলেন, যাত্রী, ক্রু, পাইলট, সকল সাক্ষীর সঙ্গে আমাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। আমাদের তদন্তের যে রেগুলার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসরণ করা হবে। এদিকে বিমান পরিবহন সচিব জানান, ছিনতাইয়ের চেষ্টার সময় ক্ষতিগ্রস্ত বিমানটিকে ঢাকায় নিয়ে মেরামতের পর ওড়ার জন্য প্রস্তুতির সময় লাগবে অন্তত 10 দিন। বিমানটা এখন বাংলাদেশ বিমানের জিম্মাতেই আছে এবং বিমানের সামান্য কিছু ক্ষতি হয়েছে আমরা যেটুকু জেনেছি, এবং দ্রুততম সময়ের ভিতরে আমরা এটাকে রিপেয়ার করে এটাকে আবার আমরা উড্ডয়নের অবস্থায় নিয়ে যেতে চাচ্ছি। বাংলাদেশ বিমানের শত কোটি টাকা মূল্যের বিমানটি আদালতের অনুমতি সাপেক্ষ চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সরকার নিয়োজিত কৌশলী। বাংলাদেশ বিমান এটা বিমান হিসেবে ব্যবহার করতে পারবে, তবে যেই জিনিসগুলি আলামত হিসাবে ভবিষ্যতে কোর্টে প্রদর্শন হবে সেই সমস্ত জিনিসগুলো যেন নিখুঁত থাকে। রোববার বিকেলে ঢাকা থেকে দুবাই যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম আসার পথে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এরপর 8 মিনিটের কমান্ডো অভিযানে মারা যায় ছিনতাইকারী পলাশ আহমেদ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের সেবা করতে আবারও আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। গতকাল বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা মাদক নিয়ন্ত্রণ এবং রাজধানী সহ দেশের সড়ক ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন। সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় মাদক বিরোধী কর্মকাণ্ড জোরদার ভূমিকা রাখার তাগিদ দেন সংসদ নেতা। রাজনীতি করি দেশের মানুষের জন্য, কাজ করি মানুষের জন্য, নিজের জন্য না। তো মানুষের কি ভালো, মানুষের কি মন্দ সেটা জানার চেষ্টা করি এবং সে মানুষের সমস্যাগুলি সমাধানেরও চেষ্টা করি। আমি মনে করি জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, এটা আমাদের কর্তব্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন একটি প্রশিক্ষণ একাডেমি নির্মাণ করা হবে। সরকারি পর্যায়ে মাদকাসক্ত রোগীদের চিকিৎসার জন্য 7টি বিভাগীয় শহরে 200 শয্যার মাদকাসক্তি নিরাময় পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হবে। সকল সংসদ সদস্যকে বলবো যার নিজ নিজ এলাকা, সেই এলাকায় যেন এই মাদকাসক্ত না হয় এবং এর থেকে যেন দূরে থাকে, সে ব্যাপারেও তারাও যেন একটু উদ্যোগ নেন এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় সরকার যারা আছে তারাও যেন এই ব্যাপারে উদ্যোগ নেন। নিউজিল্যান্ড বাংলাদেশ টেস্টের খবর। হ্যামিল্টনের 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। তামিমের দাপটে অর্ধশতকে ভালো সূচনা করেছে টাইগাররা। সবশেষ খাওয়ার পর্যন্ত 1 উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ 147 রান। ব্যক্তিগত 24 রানে আরেক ওপেনার সাদমানকে ফেরান ট্রেন্ট বোল্ট। তামিমের সাথে অপরাজিত আছেন মুমিনুল হক। সাকিব মুশফিকবিহীন টাইগার একাদশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানায় স্বজনরা। বিষয়টি অস্বীকার করে হাসপাতালের গাইনি বিভাগের প্রধান জানিয়েছেন, যথাসময়ে রক্তের যোগান না হয় ওই রোগীর মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। স্বজনরা জানান, মঙ্গলবার রাতে স্ত্রী মনি আক্তারকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করেন তার স্বামী মোহাম্মদ সবুজ। সেখানে অবস্থা আরও খারাপ হলে অপারেশনের জন্য রক্ত ও ওষুধ সংগ্রহের পরামর্শ দেন চিকিৎসকরা। তাদের পরামর্শে সবকিছু জোগাড় করা হলেও ওই প্রসূতির অপারেশন করেননি দায়িত্বরত চিকিৎসক। এক পর্যায়ে মনি আক্তার মারা যান। চিকিৎসকরা যথাসময় পদক্ষেপ না নেয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজন ও হাসপাতালের অন্যান্য
অন্যান্য রোগী ও স্বজনরা। আমি ওষুধ পানি রক্ত সব ম্যানেজ করছি, টাকা দিতে চাইছি 1 লাখ আমার স্ত্রীর অপারেশনের জন্য। আমি সুইটি ম্যাডামের আমি বলছি, ম্যাডাম আমার স্ত্রীর একটু দেখেন, কিন্তু সে আমার ওয়ার্ডে ঢুকিয়া আমার স্ত্রীর না দেখিয়া বাইরে গেছে। আমাকে বাচ্চা লাগবে না, রুগীটা বাঁচা, ওনার ছেলেও পাও ধরে, উনিও পাও ধরে। নিজেরা মনে করে প্রাইভেট ক্লিনিক খুললে লইছে, এনে সিজার করতে যায়, সরকারি রোগীর কোনো খবরই লয় না। তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালের গাইনি বিভাগের প্রধান জানিয়েছেন, যথাসময়ে রক্তের জোগান না হওয়ায় ওই রোগীর মৃত্যু হয়েছে। ওনার যে রক্তের গ্রুপটা ছিল, এটা ছিল একটু প্রবলেম, এবি পজিটিভ সহজে জোগাড় করা যায় না। এরপর এরা আর জোগাড় করতে পারে না, ওরা তো ওটি শেষ করে চলে গেছে। আমাদের কালকে ছিল পোস্ট এডমিশন। আগের দিন আমাদের ইউনিটে যত রোগী ভর্তি হয়েছে তার মধ্যে যতগুলো রোগীর জরুরি চিকিৎসার দরকার ছিল, সব রোগীর ওরা অপারেশন করা অন্যান্য সমস্ত ফলত ওরা বাসায় চলে গেছে। প্রসূতির মৃত্যুতে হাসপাতালে উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও 90 নারী শ্রমিক। বুধবার রাতে 9:30টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তারা ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সৌদি ফেরত নারী শ্রমিকদের অভিযোগ, তাদের চুক্তি অনুযায়ী বেতন দেওয়া হতো না, করা হতো নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন। এই কারণে দেশে ফিরতে বাধ্য হয়েছেন তারা। সৌদি আরব থেকে বৃহস্পতিবার আরও নারী শ্রমিক দেশে ফিরবেন বলে জানা গেছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত সৌদি থেকে 4 শতাধিক নারী শ্রমিক দেশে ফিরলেন। একই ফ্লাইটে দেশে ফিরেছেন বিভিন্ন অপরাধে জেলে থাকা পুরুষ শ্রমিকরাও। ওরা ঠিক মতন খাবার দিবে না, ঘরের ভিতরে আটকে রাখবে, তো খাবার চাইলে মারবে, তারপরে ওদের বাড়ির যে খাবার সেই খাবারটাও মনে করেন আমাদের দিবে না। ঘুমানোর যে একটা টাইম সেটা দিবে না, আর টাকা চাইলে ওদের কাছে আর ভালো লাগে না, টাকা চাইলে মারধর করে। ওরা কোনো আকামাই দেখতেছে না। সিআইডি বাউন্সে মানুষকে হাতছাবি ধরে থানা থেকে 2-4 দিন নাই, তারপরে জেলে উঠায়, জেল থেকে সফর। পুরুষরা তাদের আকামা সংক্রান্ত ঝামেলার কারণে তারা জেলে ছিল সৌদি আরবের, তারাও ফিরে এসেছে, অনেকটা ফোর্সলি তাদেরকে ব্যাক করা হলো। আর নারীদের ক্ষেত্রে যারা এসেছে সবারই কোনো না কোনো একটা সমস্যা, স্পেশালি তাদেরকে বেতন কম দেওয়া হতো, এটা প্রতিবাদ করলে তাদেরকে মারধর করতো, এই সমস্যাগুলো দেখা গেছে আর কি। মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ ও চূড়ান্ত অনুমোদন সহ প্রায় 12,500 কোটি টাকার 14টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক। সভায় অনুমোদন পেয়েছে প্রায় 3,500 কোটি টাকার বড়পুকুরিয়া থেকে বগুড়া হয়ে কালিয়াকৈর পর্যন্ত 400 কেভি লাইন স্থাপন, প্রায় 1,500 কোটি টাকার পায়রা সেতু নির্মাণ প্রকল্প। এছাড়াও অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে 1600 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন এবং 747 কোটি টাকা ব্যয়ে মংলা বন্দর আধুনিকায়ন প্রকল্প। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে বহুতল ভবন নির্মাণ বাদ দিয়ে ফ্ল্যাট তৈরির প্রকল্প গ্রহণ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তেরোটি নতুন অসংশোধিত নিয়ে মোট ব্যয় হবে 12,459 কোটি 79 লক্ষ টাকা। আরেকটি প্রকল্প আমাদের ছিল, এটা আমরা প্রত্যাহার করেছি। মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে খাস জমি প্রাপ্তি সাপেক্ষে আশেপাশে যদি পাওয়া যায় খাস জমি, তাহলে সেখানে তাদেরকে অ্যাকোমোডেট করা হবে। এই হলো মোটামুটি। তো এইটা আমরা ফেরত পাঠিয়েছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে, তারা রিভাইজ করে নতুন সিদ্ধান্তের আলোকে আবার নিয়ে আসবেন। অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম বাড়ার ফলে সেনাবাহিনীর সক্ষমতা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল সকালে চট্টগ্রামের হালিশহর এলাকায় আর্টিলারি সেন্টার ও স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ রেজিমেন্টের গলার প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় 1974 এবং 2018 সালের প্রতিরক্ষার নীতি অনুযায়ী সেনাবাহিনীকে আধুনিকায়নের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সাবেক সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আতিকুর রহমান সহ নৌ ও বিমান বাহিনীর কমান্ডার সহ সামরিক ও বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলার সময় আরো থাকছে, এখন থেকে জমির আরএস খতিয়ানের সব তথ্য সরবরাহ করা হবে অনলাইনে। ভূমি ব্যবস্থাপনা কাটবে জটিলতা ও দীর্ঘসূত্রতা, জানালেন ভূমিমন্ত্রী। মৌসুমের এই সময়ে হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাঁদপুরের আলু চাষিরা। টানা 3 দিনের বৃষ্টিতে বেশিরভাগ আলু ক্ষেত এখন পানির নিচে, ফলে জেলার এবার
উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিতে কৃষকদের ক্ষতির বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলার কৃষি কর্মকর্তা। ফারুক আহমেদের তথ্য ও নাইমুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। মেঘনাপাড় চাঁদপুরের মাটি উপযোগী হওয়ায় বিস্তীর্ণ জমিতে আলুর চাষ করছেন কৃষকরা। তবে হঠাৎ বৃষ্টি কৃষকের মুখের হাসি কেড়ে নিয়েছে। গত 3 দিনের বৃষ্টির পানি জমিতে আটকে যাওয়ায় তাদের চোখে মুখে এখন দুশ্চিন্তার ভাঁজ। এতে আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়ছেন তারা। এই অবস্থায় পানির নিচ থেকে অপরিপক্ক আলু তুলে নিচ্ছেন অনেক কৃষক। এখানে মনে করেন যদি একটা খাল থাকতো, আর যে খাল থাকলে মনে করেন আমাদের পানিগুলো এইভাবে মনে করেন খালের ভিতরে নামিয়ে দেওয়া যেত। আলু করছিলাম এই 3 বছর, লাগাতার 3 বছরই মাইর। এখন যে কি করবো, খেতে সামনে দিয়ে করবো কি না করবো এটা কোনো পথ বেশি হয় না। সব শেষ, এখন আমাদের কিছুই নেই। আমাদের আর বাঁচার পথ এখন আর কিছুই নেই। এখন আমরা কি করে খাবো? 8 থেকে 10 হাজার মেট্রিক টন আলুর আমরা এখন পুরা ক্ষতির মুখে পড়ছি এখানে বৃষ্টিতে। এদিকে ক্ষতির পরিমাণ কমাতে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের দেওয়া হচ্ছে নানা পরামর্শ। অনেক জমি পানি আটকে গেছে এবং সেগুলা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এখন এগুলা যদি উঠানো না হয় তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। তারা যেন প্রত্যেক জমির ইয়াতে নালা করে কাটাতে, যাতে পরবর্তী সময়ে অতি বৃষ্টি হলে যাতে পানি না জমে। টানা বৃষ্টিতে কৃষকদের ক্ষতির বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের এই কর্মকর্তা। যদি বৃষ্টি আরও কন্টিনিউ করে তাহলে হয়তো আলুর জন্য একটু সমস্যা হতে পারে। তো আমরা সতর্ক আছি এবং এ বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। চাঁদপুরে এবার প্রায় 9000 হেক্টর জমিতে ডায়মন্ড, মুল্টা, এস্টারিক্স, কার্ডিনাল এবং পেট্রোনিস জাতের আলু চাষ করা হয়েছে। আর হেক্টর প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25,000 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁদপুর। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় রংপুরে 2টি বিপণন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরাও তাদের সাথে অংশ নেয়। জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে 2টি বিপণন প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া সেনপাড়ায় নিয়ম অমান্য করে আবাসিক এলাকায় এলপি গ্যাস সিলিন্ডারে গোডাউন গড়ে তোলায় 15,000 টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পক্ষ থেকে আপনার জনগণকে সতর্ক করে দেওয়া যে কোনো ঝুঁকিপূর্ণ অবস্থায় দাহ্য বস্তু সংরক্ষণ করলে সেটা যেমন আইনের পরিপন্থী, তেমনি সেটা কিভাবে সংরক্ষণ করতে হবে, কি নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে, এরকম একটা সচেতনতামূলক কার্যক্রমেরই অংশ এই মোবাইল কোডটা। ময়মনসিংহে আদালত ভবনের সামনে দোকান নির্মাণকে কেন্দ্র করে জজ কোর্ট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে তালা দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে জজ কোর্ট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে দেয় বিচার বিভাগের কর্মচারী কল্যাণ সমিতির কর্মচারীরা। মঙ্গলবার বিকেলে আদালত ভবনের সামনে কর্মচারী কল্যাণ সমিতির নির্মাণাধীন দোকান আইনজীবীরা ভেঙে দেন বলে অভিযোগ কর্মচারীদের। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। আহত হন অন্তত 10 জন। ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর 2 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। গতকাল দুপুরে হিলি সীমান্ত দিয়ে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, বাংলাদেশি 2 কিশোর বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। তাদের মধ্যে সবুজ 14 মাস ও ইব্রাহিম 3 বছর বালুরঘাট শোভায়ন হোমে আটক ছিলেন। দুদেশের আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়। সরকারের বিভিন্ন দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে শেরপুরে গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই গণশুনানি হয়। এতে অংশ নেন দুর্নীতি দমন কমিশনের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, দুদকের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক আনারকলি মাহবুব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গণশুনানিতে ভূমি অফিস, হিসাব রক্ষণ অফিস, সাব রেজিস্ট্রি অফিস, পল্লী বিদ্যুৎ অফিস সহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে গ্রাহকদের হয়রানি, দালালদের দৌরাত্ম্য ও শিক্ষা অফিসে ঘুষ দুর্নীতির বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে দুদক। এখন থেকে জমির আরএস খতিয়ানের সকল তথ্য অনলাইনে পাওয়া যাবে। এর
প্রথম পর্যায়ে দেশের ৩২,০০০ মৌজার ১,৪৬,০০,০০০ খতিয়ান অনলাইনে অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, এর ফলে ভূমি ব্যবস্থাপনায় জটিলতা ও দীর্ঘসূত্রতা কাটবে। গতকাল বিকেলে ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ভূমি মালিকানার তথ্য প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। ৪১,০০০ মৌজার জরিপ সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রায় ৩২,০০০ মৌজার জরিপে প্রকাশিত ১,৩৬,০০,০০০ খতিয়ানের তথ্য অনলাইনে প্রাপ্তির সুযোগ করা যায়। মূল রেকর্ডি মালিক সম্পর্কে তথ্য জানতে না পারা, নাম জারিকরণের পদ্ধতি সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকা, নাম জারির মামলা অধিকাংশ ক্ষেত্রে রেকর্ড হালনাগাদ না করা, অফিসে উপস্থিত না হয়েই অনলাইনে নাম জারির আবেদন, এটাই আমাদের কিন্তু উদ্দেশ্য। আমরা চাই যে এই জিনিসের জন্য অন্ততপক্ষে ডিসি অফিসে দৌড়ানো, ভূমি অফিসে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। রোহিঙ্গা সমস্যাটি পুরোপুরি মানবাধিকারের বিষয় নয় মন্তব্য করে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেছেন, এর সমাধান করতে হবে রাজনৈতিকভাবে। গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যতটা নিরাপদ পরিবেশ প্রয়োজন তা এখনও নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক সম্প্রদায়। সমস্যাটি সমাধানে প্রয়োজন রাজনৈতিক সমঝোতা। জাতিসংঘ সবসময় চায় রোহিঙ্গারা নিরাপদ ও মর্যাদার সঙ্গে ফিরে যাবে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এখনও সেই পরিবেশ তৈরি করতে পারেনি। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জে লিটন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতান এই আদেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ১ ডিসেম্বর সন্ধ্যায় পূর্ববিরোধের জের ধরে কারখানা শ্রমিক লিটনকে নিতাইগঞ্জ এলাকায় তুলে নিয়ে হত্যা করে রফিকুল ও তার সহযোগীরা। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় রফিকুল ও কাউসার ও শরীফকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। যুক্তিতর্ক উপস্থাপন ও শুনানি শেষ হওয়ার মামলার রায় ঘোষণা করেন বিচারক। নারায়ণগঞ্জে ১,০০০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল ভোরে গাজীপুর বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব ১ জানায়, সড়কে নওজোড় এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন খবরে সেখানে অভিযানে যায় তারা। এ সময় একটি আলু বোঝাই ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১,০০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ সময় আটক করা হয় মিজানুর রহমান ও রুবেল শেখ নামের ২ মাদক ব্যবসায়ীকে। পরে তাদের রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়। ২ মাস পেরিয়ে গেলেও সাতক্ষীরায় খোঁজ মেলেনি নিখোঁজ মাছ ব্যবসায়ী হাসান আলীর। গতকাল সকালে জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে তার সন্ধানে প্রশাসনের প্রতি আহ্বান জানায় পরিবার। স্বজনরা জানান, গত বছরের ২৩ ডিসেম্বর ২ লাখ টাকা সহ নিখোঁজ হয় সদর উপজেলার কাটিয়া এলাকার হাসান আলী। খোঁজ না পেয়ে ২৬ ডিসেম্বর তার ভাই মঞ্জুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি তার সন্ধান চেয়ে দ্বিতীয় স্ত্রী পরিচয়ে জ্যোৎস্না নামে এক নারী সংবাদ সম্মেলন করেন। এদিকে হাসানের নিখোঁজের পেছনে জ্যোৎস্না বেগম জড়িত দাবি করে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন পরিবার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও ৬ জন। গতকাল সদর উপজেলার কালিকাপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে নিয়ে কালিকাপুর ইউপি চেয়ারম্যান এজাজুর রহমান আকনের সঙ্গে সাহেব আলী মাতব্বরের বিরোধ চলছিল। এক পর্যায়ে সকালে কালিকাপুর বাজারে একা পেয়ে সাহেব আলীকে হামলা চালায় এজাজুর রহমানের লোকজন। এই খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত ৭ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সাহেব আলী মাতব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জে চরের জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল বিকেলে সদর উপজেলার পুখুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মধুমতি চরের জমি নিয়ে স্থানীয় নীর মোল্লা ও শাহিদুল শেখের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল সকালে শাহিদুল শেখ গ্রুপের এক সদস্যের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এর জেরে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়। তাদেরকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে ঢাকায় আনা হয়েছে।
সাতক্ষীরা স্কুল শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সকালে শহরের জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে দ্য পোল স্টার পৌর হাই স্কুল। এতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় অভিযুক্ত বখাটে রানা শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। গত 18 ফেব্রুয়ারি সকালে 4র্থ শ্রেণীর ওই শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে যৌন হয়রানি করে রানা শেখ। মেয়েটির চিৎকার আশেপাশের মানুষ ছুটে আসলে পালিয়ে যায় সে। পরে এই ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির বাবা। গাজীপুরে শিল্প কারখানার বর্জ্যে পরিবেশ দূষণের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল গাজীপুর কটিয়াদি মহাসড়কের শ্রীপুর উপজেলায় এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকটি শিল্প কারখানা বর্জ্য মিশ্রিত দূষিত পানি আশেপাশের কৃষি জমিতে এসে পড়েছে। এতে ফসলি জমির উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে কমে আসছে। দ্রুত সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে সমাপনী হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য আম ওবায়দুল মুক্তাদির। এ সময় তিনি শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত গাওয়া প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন ও পৌর মেয়র নায়ার কবির সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর ভাসানটেক বস্তির আগুন ফায়ার সার্ভিসের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কেরানীগঞ্জের নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টের আগুন জ্বলল 3 ঘন্টা। ঢাকা উত্তর সিটির উপনির্বাচন আজ। ভোট কেন্দ্রের আশপাশে ছাড়া যান চলাচল স্বাভাবিক। সব দলের অংশ না নেয়া কমিশনের জন্য অস্বস্তিকর ব্রিফিংয়ে সিইসি। বিমান ছিনতাইয়ে অভিযুক্ত পলাশকে চেক করা হয়েছিল দায়সারাভাবে। সিসিটিভি ফুটেজ প্রকাশ। ক্ষতিগ্রস্ত বিমান ময়ূরপঙ্খীকে আনা হলো ঢাকায়। থানায় জমা খেলনা ও নকল বোমা। হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে চাঁদপুরের আলু চাষিরা। বেশিরভাগ আলু ক্ষেত পানির নিচে, উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা। এবং হ্যামিল্টনে টেস্ট নিউজিল্যান্ডের কাছে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। তামিমের দাপটে শতকের পরেও ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।